হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আগের ক্লাসে আমরা কারক শুরু করেছিলাম। এই ক্লাসে আমরা কারকটাকে শেষ করব, কারণ কারকটা বেশি দিন ধরে টানলে পরবর্তী চ্যাপ্টারে আমরা এগোতে পারবো না। তাহলে কারক তোমরা আগের দিন আশা করি সবাই খুব ভালো মতন বুঝেছো। আজকে বেশ ছোট ছোট কয়েকটা কারক আছে আর খুব মজাদার কয়েকটা কারক আছে, যেগুলো বুঝতে গেলে আমাদের বেশি এফর্ট দিতে লাগবে না, খুব অল্প এফর্টে আমরা বুঝে ফেলতে পারবো। তাহলে আগের দিন কর্তৃকারক কর্মকারক হয়ে গেছিল এবং তার ভাগ আমরা দেখে ফেলেছিলাম। সমস্ত কিছু ভাগ যেগুলো আছে সেগুলো আমরা দেখে ফেলেছিলাম। বেশ কিছু ইন্টারেস্টিং ছিল, বেশ কিছু মনে রাখার জন্য একটু জটিল ছিল। আশা করি তোমরা যদি পড়ে ফেলো বইটা, আমার বোঝানোর পরে যদি বইটা একবার রিডিং দাও, আশা করি তোমাদের কোনো রকম কোনো অসুবিধে হওয়ার কথা নয়। আর তারপরে ওই দুটো বাদ দিয়ে আমাদের আরও কারক রয়েছে। আজকে আমরা শুরু করব করণ কারক, আর করণ কারক শুরু করব আর শেষও করে ফেলবো আমরা কারক, আর বেশি দিন টানবো না। তাহলে চলো স্টুডেন্ট, শুরু করা যাক করণ কারক থেকে। আচ্ছা, আগের দিন এই ছকটা আমরা দেখেছিলাম। এই ছকে একটা ভুল আছে, যে ভুলটা আমি আগের দিন ইউটিউবের কমেন্টে, পিন কমেন্টে লিখে দিয়েছিলাম। জাস্ট একটা ছোট্ট সিলি মিস্টেক আছে, সেটা আমি এখন ঠিক করে দিই। এই যে এখানটায় যে কিটা হবে না, কের জায়গায় এখানে কে আছে, কেটা হবে না, কের জায়গায় হবে কি। বোঝা গেল? আশা করি তোমরা এই পুরো ছকটা মুখস্থ করে নিয়েছো। কারক করতে গেলে সবার প্রথম কিন্তু এই ছকটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। এই ছকটা যদি মনে থাকে, খুব ইজিলি তোমরা উপরে একটা দেখেই, মানে একটা উদাহরণ দেখেই তোমরা কারকটাকে স্ক্যান করে ফেলতে পারবে এবং কারক কোন কারক বোঝাতে চাইছে সেটা তোমরা বুঝে ফেলতে পারবে। চলো, আমরা তো আগের দিন কর্তৃকারক কর্মকারক পড়লাম। কর্তৃকারকে কে কারা দিয়ে প্রশ্ন করবে, ক্রিয়াপদকে ক্রিয়াপদ প্রশ্ন করবে কে এবং কারা দিয়ে। কর্মকারকে দেখলাম ক্রিয়াপদ প্রশ্ন করবে কি, কাকে এবং কোনটি দিয়ে। আজকে আমরা দেখব করণ কারক। এবার করণ কারক আমাদের প্রশ্ন করছে কি দিয়ে না, দ্বারা, দিয়া এবং কর্তৃ। আমরা কারক করতে গিয়ে সবার প্রথমে যেটা মনে রাখতে বলেছিলাম সেটা হচ্ছে যে সব সময় কারকের ক্ষেত্রে ক্রিয়া প্রশ্ন করবে। ক্রিয়া প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে বা ক্রিয়া যেটাকে দিয়ে প্রশ্ন করবে সেখান থেকেই আমরা ধরতে পারবো যে এটা কোন কারক। আগের দিনই আমরা এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যে ক্রিয়া প্রশ্ন করবে। চলো তাহলে আমরা করণ কারকে যাই। তার আগে আমি একটা কথা বলি, এখানে সম্প্রদান কারকটা নেই, কারণ সম্প্রদান কারকটা আমাদের ধীরে ধীরে বিলুপ্তি ঘটে যাচ্ছে, পরীক্ষায় খুব একটা আসে না। কিন্তু নিমিত্ত কারক এবং সম্প্রদান কারক আমরা একসাথে পড়ব, অপাদান কারক এবং অধিকরণ কারক আমরা একসাথে পড়ব, যাতে আমাদের বিষয় দুটো খুব ক্লিয়ারলি মনে থাকে এবং আমরা কোনো দিন যেন না ভুলি। চলো করণ কারকে যাই। সংজ্ঞা আমরা পরে দিই, সংজ্ঞা তো আমরা বইয়েও পাবো। তাহলে করণ কারক কাকে বলে, এই যে কাকে বলে এই বিষয়টা আমরা তো ওখানে যে ছকটা ছিল ওখানটায় দেখলাম। কি দেখলাম? ক্রিয়াপদ কাকে দিয়ে প্রশ্ন করছে, এই যে দ্বারা দিয়া এবং কর্তৃকে দিয়ে প্রশ্ন করছে। তাহলে এখানে দেখো একটা উদাহরণ আছে, আমি কাঁচি দিয়ে কাগজ কাটছি, তাই তো? আমি কাঁচি দিয়ে কাগজ কাটছি। এখানে এই উদাহরণটাতে ক্রিয়াপদ কোনটা আমরা জানি, খুব সহজ জানি ক্রিয়াপদ চেনা বা ক্রিয়াপদ কোনটা আমরা খুব ভালোভাবে ধরতে পারি। তাহলে কাটছি এইটা হচ্ছে ক্রিয়াপদ। এবার বলেছি ক্রিয়াপদ প্রশ্ন করবে, তাহলে ক্রিয়াপদ কিভাবে প্রশ্ন করবে? দ্বারা দিয়া কর্তৃর সাহায্যে প্রশ্ন করবে। কাটছি, কিসের দ্বারা কাটছি? কাঁচির দ্বারা কাটছি। এই যে কাঁচির দ্বারা কাটছি। কিসের দ্বারা কাটছি? কাঁচির দ্বারা কাটছি।
বোঝা গেল? এবার দেখো, এই কাটছি ক্রিয়াপদটা যখন প্রশ্ন করছে যে আমরা কি দিয়ে কাগজ কাটছি বা কিসের দ্বারা কাগজ কাটছি, তখন উত্তর আসছে কাঁচির দ্বারা কাগজ কাটছি। তাহলে হলো না দ্বারা, দিয়া এবং কর্তৃ দিয়ে প্রশ্ন। তাহলে করণকারক যখন আমরা করণকারক আসবে, আমরা বুঝতে পারছি না যে এটা কি কারক হতে পারে বা এটা কি কারক দিয়েছে আমরা বুঝতে পারছি না, তখন আমরা কোন জিনিসটা লক্ষ্য করব? ক্রিয়াপদকে দিয়ে প্রশ্ন করাবো। যে আগে দেখি তো আমরা প্রশ্ন করে যে দ্বারা দিয়া কর্তৃ দিয়ে প্রশ্নের উত্তর আসছে কিনা। যদি দেখি যে না, প্রশ্নের উত্তর আসছে না, তাহলে এটা করণকারক নয়। আর যদি দেখি যে দ্বারা দিয়া কর্তৃ দিয়ে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর আসছে, তাহলে সেটা করণকারক। খুব সহজ, তাই না? কিসের দ্বারা বা কি উপায়ে, এই প্রশ্নগুলো আমাদের মধ্যে আসবে। কিসের দ্বারা, কি উপায়ে, এগুলো কিসে করা হয়? এগুলো করণকারকেই করা হয়। তাহলে আমরা যদি সংজ্ঞা লিখতে যাই, আমাদের এত বড় সংজ্ঞার তো প্রয়োজন নেই। আমরা যদি বলি যে শুধু এটুকু জেনেই যদি আমরা বলি যে করণকারক হলো সেই কারক যা ক্রিয়া প্রশ্ন করলে বা ক্রিয়া দ্বারা দিয়া কর্তৃ দ্বারা প্রশ্ন করলে একটা উত্তর পাওয়া যায়, তাই তো? হলো। তাহলে এখানে আমি কি সংজ্ঞাটা লিখেছি যেটা তোমরা পরীক্ষায় লিখতে পারো, চাইলেই লিখতে পারো, না হলে তোমরা নিজেদের মতো লিখতে পারো। কি আছে দেখি। করণকারক হলো সেই কারক যা ক্রিয়া যা ক্রিয়া সম্পাদনে সাহায্য করে বা উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। বোঝা গেল? কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো করণকারক। তাহলে আমাদের আবার প্রুভ হয়ে গেল যে ওই ছকটাকে মনে রাখতে হবে, প্রথম থেকে শেষ অবধি ওই ছকটাকে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে ধরো দিয়েছে যে আমি যে উদাহরণটা দিয়েছি, আমি কাঁচি দিয়ে কাগজ কাটছি। আচ্ছা, আমি যদি এইটা না বলে বলি আমি সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছি, তাই তো? এক সেকেন্ড স্টুডেন্টস। আমি সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছি। আগের ক্লাসেই বলেছি আমার হাতের লেখা বড্ড খারাপ, আর তোমাদেরকে আমার সাথে কোঅপারেট করতে হবে, কিচ্ছু করার নেই। চলো, আমি সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছি। এবার তার মানে আমাকে প্রথমে কোনটা খুঁজতে হবে? ক্রিয়াপদ খুঁজতে হবে। তাহলে আমি সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছি, এখানটায় ক্রিয়াপদ কোনটা? এই যে এই যাচ্ছি, এটা হলো ক্রিয়াপদ, তাই তো? আমরা কাজ করছি, যাচ্ছি, এটা ক্রিয়াপদ। এবার আমরা আগেই পড়েছি যে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে দ্বারা দিয়া কর্তৃর দ্বারা, দ্বারা দিয়া কর্তৃ দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে যাচ্ছি, ওকে, কিসের দ্বারা স্কুলে যাচ্ছি? সাইকেলের দ্বারা। হলো না? হলো তো? যে কিসের দ্বারা স্কুলে যাচ্ছি? সাইকেলের দ্বারা স্কুলে যাচ্ছি আমরা। আমি সাইকেলের দ্বারা স্কুলে যাচ্ছি, তাই তো? ক্লিয়ার? বোঝাতে পারলাম আমি এখানে করণকারকটা? করণকারক বলে নয়, যে কোনো কারকে ক্রিয়া থেকে, মানে ক্রিয়া কিন্তু প্রশ্ন করবে, ক্রিয়ার প্রশ্ন থেকেই আমাদের উত্তর আসবে। সবার প্রথম কোনো লাইন তুলে দিলে আমরা সবার প্রথম যেটা খুঁজবো যে ওই লাইনের মধ্যে ক্রিয়া কোথায় আছে। যখন আমরা দেখতে পাবো যে ক্রিয়া আমরা খুঁজে পেয়ে যাচ্ছি, তখন ক্রিয়াকে আমরা প্রশ্ন করব।
তাহলে আমরা বুঝতে পারবো এটা কোন কারক। আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি, কে দিয়ে প্রশ্ন করতে পারি, দ্বারা দিয়া কর্তৃ দিয়ে প্রশ্ন করতে পারি, তাই তো? তাহলে এখানে আমরা যাচ্ছি, ক্রিয়াপদ পেলাম, কিসের দ্বারা যাচ্ছি না সাইকেলের দ্বারা যাচ্ছি। তাহলে করণ কারক ক্লিয়ার হয়ে গেল। আমরা করণ কারকের পরে যাচ্ছি, কি আছে দেখি। করণ কারকের প্রকারভেদ, ভীষণ ইন্টারেস্টিং প্রকারভেদ। আগে আমরা যে যে ইন্টারেস্টিং জিনিসগুলো পড়েছি সেম প্রকারভেদ, কিন্তু খুব মজাদার, যেগুলো তোমাদের পক্ষে মনে রাখা খুব ইজি হবে, আর আমি বুঝিয়ে দিলে তো আরো ইজি হবে। চলো তাহলে প্রথম কি আছে? প্রথম আছে যন্ত্রাত্মককরণ বা সাধারণকরণ। দেখবো না আমরা বোর্ড দেখবো না, আমি যেটা বলবো সেটা শুনবে। তাহলে যন্ত্রাত্মককরণ বা সাধারণকরণ, এখানে এই করণের ভাগটাতে আমরা লক্ষ্য করব যে ইন্দ্রিয় গ্রাহ্য, আমাদের শরীরে আমরা জানি যে 5টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টা ইন্দ্রিয়। ঠিক সেরকম ভাবে এই কারকে, এই করণ কারকের এই যন্ত্রাত্মককরণ বা সাধারণকরণে আমাদের এই 5টা ইন্দ্রিয় কাজ করবে। ওকে, আমরা বলি তো যে আমাদের শরীর যন্ত্র, আমরা কথায় কথায় বলি আমাদের শরীর যন্ত্রের মতো চলছে। এই যে যন্ত্রের মতো চলছে, এই কথা থেকেই যদি আমরা মনে রাখি যন্ত্রাত্মককরণ, আমাদের ইজিলি মনে থাকবে। বা সাধারণকরণ, সাধারণকরণ যদি মনেও না থাকে তাহলে যন্ত্রাত্মককরণ মনে রাখবো। আমরা কিভাবে মনে রাখবো? আমরা মাঝে মাঝেই বলি যে আমাদের শরীর যন্ত্রের মতো কাজ করছে, আমাদের শরীর যন্ত্রের মতো কাজ করছে। যন্ত্র, যন্ত্রাত্মক, যখনই যন্ত্রাত্মককরণ আসবে তখন আমার বলা এই কথাটা মনে রাখবে, আমাদের শরীর যন্ত্রের মতো কাজ করছে। তাহলে কি এখানে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা ইন্দ্রিয় গ্রাহ্যগুলো ব্যবহৃত হবে, বা ইন্দ্রিয় গ্রাহ্য যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো ব্যবহৃত হবে। যেমন ধরো আমাদের শরীরের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় বা এই যে আমাদের শরীরের কোনো ইন্দ্রিয় বা কোনো বস্তু দ্বারা যখন কোনো ক্রিয়া সম্পন্ন করা হয়, এবং যখন কোনো ক্রিয়া সম্পন্ন করা হচ্ছে কিন্তু বা ক্রিয়া সম্পন্ন করলে ক্রিয়াপদের সাথে সেই পদের যে সম্পর্ক তৈরি হয় তাকেই যন্ত্রাত্মককরণ বলে। বুঝলে না? বোঝার কথাও নয় সংজ্ঞা থেকে। আমি আবার বলছি, দেখো, ইন্দ্রিয় গ্রাহ্য কোনো যন্ত্র বা বস্তু দ্বারা, ইন্দ্রিয় গ্রাহ্য মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যখন কোনো ক্রিয়া সম্পন্ন হয় বা যখন কোনো কাজ সম্পাদন হয়, সেই কাজটা যখন আমরা সম্পাদন করলাম, তখন যে কাজটা করলাম মানে ক্রিয়াপদ যেটা করলাম, ক্রিয়াপদের সাথে সেই পদের যে সম্পর্ক, কোন পদের না আমাদের ওই ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের সেই পদের যে সম্পর্ক, তাকেই বলা হয় যন্ত্রাত্মককরণ। আমরা একটা উদাহরণ দেখি, আমি একটা উদাহরণ লিখেছি, রাম ছুরি দিয়ে হাত কাটিয়েছে। রাম ছুরি দিয়ে হাত কাটিয়েছে, তাহলে ক্রিয়াপদ কোনটা? কাটিয়েছে। রাম ছুরি দিয়ে হাত কাটিয়েছে, তাহলে ক্রিয়াপদ কোনটা? কাটিয়েছে। বুঝতে পেরেছি তো? লাইনটার মধ্যে কাটিয়েছে এটা একটা ক্রিয়াপদ। আমরা এতদিন ধরে ক্রিয়াপদ কোনটা খুঁজলাম, আমরা বুঝতে পেরেছি কোনটা ক্রিয়াপদ এটার মধ্যে। এবার হাত, এটা তো আমাদের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে একটা পড়ছে, তাই না? হাত কথাটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পড়ছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্দ্রিয় গ্রাহ্য অর্থাৎ শরীরের একটা অঙ্গের দ্বারা ক্রিয়া সম্পন্ন হচ্ছে, তার মানে ছুরি দিয়ে হাত কাটিয়েছে। এখানে সংজ্ঞাতে দেখো, ইন্দ্রিয় গ্রাহ্য কোনো যন্ত্র বা বস্তু দ্বারা ক্রিয়া সম্পন্ন হলে, ইন্দ্রিয় গ্রাহ্য কোনো যন্ত্র বা বস্তু দ্বারা ক্রিয়া সম্পন্ন হলে ক্রিয়াপদের সাথে সেই পদের যে সম্পর্ক
ক্রিয়াপদের সাথে সেই পদের যে সম্পর্ক তাকেই বলা হয় যন্ত্রাত্মককরণ বা সাধারণকরণ। ঠিক আছে, বোঝা গেছে? আমি আবারও বলছি, কারণ এটা একটু ভজকট, আমাদের বুঝতে একটু সমস্যা হতেই পারে। দেখো, ধরো এখানে আছে যে রাম ছুরি দিয়ে হাত কাটিয়েছে। আমি যদি এটা না লিখে আমি যদি বলি যে রাম কাস্তে দিয়ে মেরেছে, রাম কাস্তে দিয়ে মেরেছে। তাহলে দেখো, এই এই লাইনটার মধ্যে আবার আমরা কি খুঁজবো? ক্রিয়াপদ খুঁজবো। তাহলে কোনটা ক্রিয়াপদ? এই যে মেরেছেটা ক্রিয়াপদ। ওকে, সরি, একটা জায়গায় ভুল আছে। আমি তো এখানে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়টাই লিখিনি। রাম কাস্তে দিয়ে হাতে মেরেছে। এবার ঠিক আছে, রাম কাস্তে দিয়ে হাতে মেরেছে। তাহলে এটার মধ্যে ক্রিয়াপদ কোনটা আছে? সবার প্রথম আমরা যেটা খুঁজবো, মেরেছে। প্রথমেই পড়েছিলাম এখানে, ইন্দ্রিয়গ্রাহ্য কোনো যন্ত্র বা বস্তু দ্বারা ক্রিয়া সম্পন্ন হলে, তাহলে সবার প্রথম ক্রিয়া সম্পন্ন হয়েছে মেরেছে। এবার ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় কোনটা, বা ইন্দ্রিয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয় বা শরীরের বিভিন্ন ইন্দ্রিয়ের মধ্যে কোনটা পড়ছে? হাতে। এবার দেখো, ইন্দ্রিয়গ্রাহ্য কোনো যন্ত্র বা বস্তু দ্বারা ক্রিয়া সম্পন্ন হলে, হাতে মেরেছে। ইন্দ্রিয়গ্রাহ্য কোনো যন্ত্র বা বস্তু দ্বারা ক্রিয়া সম্পন্ন করলে, ইন্দ্রিয়গ্রাহ্য কোনো যন্ত্র বা বস্তু দ্বারা ক্রিয়া সম্পন্ন করলে, ইন্দ্রিয়গ্রাহ্য কোনো যন্ত্র বা বস্তু দ্বারা ক্রিয়া সম্পন্ন করেছে। হাতে মেরেছে, হাত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, অর্থাৎ হাতে মেরেছে মানে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় দিয়ে ক্রিয়া সম্পন্ন করেছে। এবং ক্রিয়া সম্পন্ন করলে ক্রিয়াপদের সাথে সেই পদের যে সম্পর্ক, এই ক্রিয়াপদের সাথে হাতে এই পদের যে সম্পর্ক, তাকে বলা হয় যন্ত্রাত্মককরণ বা সাধারণকরণ। ক্লিয়ার? আর কোনো রকম কোনো ডাউট থাকার কিন্তু কথা নয়, আমি যথেষ্ট ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিয়েছি। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। উপায়ন্তককরণ। উপায়ন্তককরণ আমরা আগের যেটা পড়লাম সেটাতে থাকলো যন্ত্রাত্মককরণে কি, ইন্দ্রিয়গ্রাহ্য কোনো বিষয় দ্বারা ক্রিয়া সম্পন্ন হয়েছে। তারপরেরটায় যখন আমরা আসছি তখন ঠিক তার উল্টো, যন্ত্রাত্মককরণ। যন্ত্রাত্মককরণের পরেই যদি আমরা উপায়ন্তককরণ মনে রাখি, তাহলে দুটোই আমাদের একসাথে হয়ে যাবে। কি করে না, একটা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের দ্বারা হয়েছে, আর উপায়ন্তককরণ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় এখানে থাকছে না। অর্থাৎ এখানে
এই উপায়ন্তকরণে কি হচ্ছে না কোনো কাজ সম্পাদনের উপায় বা মাধ্যম নির্দেশ করছে। উপায়ন্তকরণ উপায় বা মাধ্যম নির্দেশ করছে। তাহলে আমরা নাম থেকেই বুঝতে পারছি, তাই না? পারছি তো? চলো দেখি উদাহরণ দেখি। বিমলা মন দিয়ে বই পড়ছে। বিমলা মন দিয়ে বই পড়ছে। আমি কিন্তু রাম থেকে বেরিয়ে এসেছি। অবশ্য আগের অপশনে রাম ছিল, বাট ঠিক আছে, রাম আমাদের কাছে একটা কমন নেম, যেটা দ্বারা আমরা যে কোনো সময় উদাহরণ ক্রিয়েট করতে পারি, তাই তো? তাহলে কি বলছে না উপায়ন্তকরণে যে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে এই ক্রিয়া বা এই কারকের ক্ষেত্রে উপায় যখন ইন্দ্রিয়গ্রাহ্য হয় না, যে উপায়টা বেরোচ্ছে সেটা কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য নয়। অর্থাৎ এই কারকে যখন কোনো কাজ আমরা করতে যাই তখন উপায় বা মাধ্যমকে নির্দেশ করে। এই যে বিমলা মন দিয়ে বই পড়ছে, পড়ছে, এটা তো ক্রিয়া, আমরা সবাই জানি এটা ক্রিয়া বেরোলো যে মন দিয়ে বই পড়ছে। এবার এই যে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, কি দিয়ে বই পড়ছে, কিসের দ্বারা বই পড়ছে, প্রশ্ন করলাম ক্রিয়াকে, বই পড়ছে তো কিসের দ্বারা বই পড়ছে, মন দিয়ে বই পড়ছে। মনটা কি ইন্দ্রিয়গ্রাহ্য কোনো বিষয়ের মধ্যে পড়ছে? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এর মধ্যে কি মন পড়ছে? না, মন কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় নয়। মন কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় নয়। এখানে মনটা শুধুমাত্র কাজটাকে সম্পাদন করবার জন্য আছে, উপায় বা মাধ্যম নির্দেশ করবার জন্য আছে। মন কিন্তু কোনোভাবেই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় নয়। বোঝা গেল? পরের উদাহরণটা আমরা দেখি। তাকে দেখলে আমার শরীর রিরি করে। এই যে শরীর রিরি করে, শরীর রিরি করাটা কি কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের মধ্যে পড়ছে? পড়ছে না তো। তাকে দেখে আমার শরীর রিরি করে, এটা কি কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়? কখনো হতে পারে না। আমার ধরো আমি বললাম যে আমার রাস্তার ওই লোকটিকে দেখে গা ঘিন ঘিন করছে, তাহলে গা ঘিন ঘিনটা কি কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের মধ্যে পড়লো? পড়লো না। যেরকম শরীর রিরি করাটা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের মধ্যে পড়ছে না, ঠিক সেরকম ভাবে গা ঘিন ঘিন করাটা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের মধ্যে পড়ছে না। এখানে শুধুমাত্র ইন্দ্রিয়গ্রাহ্য শরীর রিরি বিষয় যেটা রয়েছে সেটা শুধুমাত্র কার্য সম্পাদনের উপায় বা মাধ্যম হিসেবে রয়েছে। যদি এখানে এটা না থাকতো, ধরো এটা নেই, তাহলে তাকে দেখলে আমার পরে কি করে? রাগ হয়, রাগ করে, বা আরো অনেক কিছু করে। কি করে? প্রশ্ন তো আমরা পাচ্ছি না কি করে। সেক্ষেত্রে তাকে দেখলে আমার শরীর রিরি করে। শরীর রিরি করে এটা দিলাম তবেই না বাক্যটা সম্পন্ন হলো, তবেই না কাজ সম্পাদনের উপায় বা মাধ্যম নির্দেশ করলো, তাই না? তবেই তো কাজ সম্পাদনের উপায় বা মাধ্যমটাকে নির্দেশ করলো। বোঝাতে পেরেছি? তাহলে চাই পরেরটাই যাই আমরা। চলো, হেতুময় কারণ। আমরা জানি হেতু মানে কি? কি হেতু মানে? হেতু মানে কারণ। ধরো তুমি স্কুলে যাওনি, তাই তো? তো তোমার হেডমাস্টার তোমাকে জিজ্ঞাসা করলো তুমি কি হেতু স্কুল আসোনি, মানে তুমি কি কারণে স্কুল আসোনি, এই প্রশ্নটা জিজ্ঞাসা করলো তোমাকে, যে তুমি কি কারণে স্কুল আসোনি। ঠিক সেরকম ভাবে হেতুময় করণ কারকে হচ্ছে কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু আমাদের এটুকু মনে রাখলেই হবে যে এখানে হেতু বা
কারণটাকে বোঝাবে। ঠিক আছে, যেমন ধরো এখানে দুটো উদাহরণ আছে। মেয়েটি জ্বরে কাঁপছে। প্রশ্ন করি আমরা, কাঁপছেটা ক্রিয়া, কাঁপছেটা ক্রিয়া। কিসের দ্বারা কাঁপছে? জ্বরের দ্বারা কাঁপছে, তাই তো? কিসের দ্বারা কাঁপছে? জ্বরের দ্বারা কাঁপছে। তাহলে কি হেতু এলো, কারণ এলো। ধোঁয়ায় ঘর ভরে গেল। কিসের জন্য, কিসের দ্বারা ঘর ভরলো? ধোঁয়ায় ঘর ভরলো। তাহলে হেতু বা করণ কারক বোঝাতে কি হয় না, যে করণ কারক ব্যবহৃত হয় হেতু বা কারণ বোঝাতে, হেতু বা কারণ বোঝাতে যে করণ কারক ব্যবহৃত হয়। আমাদের একটা উদাহরণ দিয়ে দিল, সেখানে ধরো হ্যাঁ নর্মাল একটা উদাহরণ আমাদের দিয়ে দিল, তাই তো? এবার নর্মাল যখন উদাহরণ দিল সেখানে আমরা আগে খুঁজবো, দেখেই বুঝতে পারবো। এখানে যেমন মেয়েটি জ্বরে কাঁপছে, এখানে একটা কারণ দিয়েছে, কাঁপার কারণ দিয়েছে। ঠিক সেরকম ভাবে ধরো শরীর অসুস্থ থাকায় আমি আজকে ক্লাস নিতে পারিনি। আমি আজকে ক্লাস নিতে পারিনি কেন? কারণ আমার শরীর অসুস্থ ছিল, সেই কারণে। তাহলে কি না, হেতু বা করণ কারকের ক্ষেত্রে বা হেতুময় করণ কারকের ক্ষেত্রে হেতু বা কারণ বোঝাবে, এর বাইরে আর কিচ্ছু নয়। শুধু হেতু বোঝাবে এবং কারণ বোঝাবে। বোঝা গেল? তাহলে তার পরেরটায় যাব আমরা। দেখে নাও তোমরা, স্ক্রিনশট তুলে নাও। স্ক্রিনশট তুলে নাও তোমরা। চলো পরেরটায় যাই। কালান্তকরণ। কালান্তকরণ কি? কাল মানে সময়, বেশি পড়তেই হবে না, যে উদাহরণটায় সময়ের উল্লেখ থাকবে সেটাই কালান্তকরণ। যখন কোনো সময়কে ক্রিয়া সিদ্ধির উপায় রূপে ব্যবহার করা হয়, যখন কোনো সময়কে ক্রিয়া সিদ্ধির উপায় রূপে ব্যবহার করা হয়, যেমন এই যে এক সপ্তাহেই সব কাজ সেরে ফেলবো, তাহলে এখানে ক্রিয়া কোনটা? কাজ সেরে ফেলবো, ক্রিয়া, তাই তো? এখানে ক্রিয়া কোনটা? কাজ সেরে ফেলবো, এটাই ক্রিয়া। বোঝা গেল? তাহলে যখন দেখতে পাবো আমরা যে কোনো একটা সময়ের উল্লেখ থাকছে, কোনো একটা সময়কে নির্দেশ করছে বা কোনো একটা সময়ের উল্লেখ থাকছে এবং সেই সময়ের দ্বারা ক্রিয়া সিদ্ধির উপায় রূপে ব্যবহৃত হচ্ছে, সেটাই হচ্ছে কালান্ত। পরের আমরা যেটা দেখতে পাচ্ছি, পরের কারক যেটা আছে লক্ষণাত্মকরণ বা উপলক্ষণে করণ কারক। নামের সাথেই আমরা কারকটা কি হতে পারে সেটা বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারছি না, প্রথম ধরো এখানে আছে চিহ্ন বা লক্ষণাত্মকরণ বা উপলক্ষণেকরণ। লক্ষণাত্মক মানে কি? লক্ষণ বা চিহ্ন, কোনো একটা নির্দিষ্ট লক্ষণ বা কোনো একটা নির্দিষ্ট চিহ্ন দ্বারা যখন আমরা কাউকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি বা সঠিকভাবে চিনতে পারি, সেটাই হচ্ছে লক্ষণাত্মকরণ বা উপলক্ষণেকরণ। ধরো তুমি বা তোমরা আমাকে চিনছো আমার কোনো একটা বিশেষ গুণের জন্য, ঠিক আছে? বা ধরো তোমরা রাজস্থানে গেছো, এবার রাজস্থানে গিয়ে সেই লোকগুলো মানে রাজস্থানে থাকা লোকগুলো যে আদতেও রাজস্থানী তোমরা বুঝতে পারছো তাদের মাথায় পাগড়ি বাঁধা আছে দেখে। সেই পাগড়ি বাঁধাটা তাদের একটা চিহ্ন, সেই চিহ্ন দেখে তুমি বুঝতে পারলে যে তারা রাজস্থানী। যেমন ধরো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, টিকিতে বামন চেনা যায়। বামনদের টিকি থাকে, থাকে তো, আমরা তো দেখেছি রাস্তাঘাটে চলতে চলতে যারা পুজো করে, যারা ব্রাহ্মণ হয়
তারা গোটা ন্যাড়া করে ফেলে মাথা, গোটা মাথার চুল কেটে ফেলে এবং লাস্টে ঠিক এই জায়গাটা করে একটা টিকি ছোড়ে। আর ওই টিকিটা দেখে আমরা বুঝতে পারি আচ্ছা এটা বেটা বামন। বামন কিন্তু দু রকম হয়। আমরা বামন বলতে একটা বেটে বুঝি, আর একটা বামন বলতে যারা পুজো করে তাদের বুঝি। তো এক্ষেত্রে আমরা ব্রাহ্মণ বা বামন হিসেবে ওই যারা পুজো করে তাদেরকেই বুঝছি। তো যেরকম টিকি দেখে আমরা বুঝতে পারি আরে বাস এ তো একটা ব্রাহ্মণ যাচ্ছে বা বামন যাচ্ছে। তো ওই বামনের পরিচিতি কোথায়? না টিকিতে। এই যে এই বামনকে কি জন্য চেনা যাচ্ছে? না তার টিকির জন্য চেনা যাচ্ছে। আরো অনেক কিছু আছে। ধরো আমি যদি এখানে টিকিতে না লিখে লিখতাম পৈতেতে বামন চেনা যায়। ব্রাহ্মণদের পৈতে হয়তো উপনয়ন হয়, আমরা সবাই জানি। তো আমরা যদি ওখানে লিখতাম যে পৈতেতে বামন চেনা যায়, লিখতেই পারি, পরীক্ষায় তোমাদের আসতেই পারে পৈতেতে বামন চেনা যায়, তাহলে কি হবে? না পৈতেতে বামন চেনা যায়, তাহলে ওখানে পৈতের দ্বারাই বামন চেনা যাচ্ছে। তাহলে পৈতেটা হচ্ছে একটা লক্ষণ, বামন চেনার একটা লক্ষণ পৈতে, বা এখানে যেমন টিকি আছে সেরকম। আর একটা উদাহরণ কি বলছে, জটায় চেনা যায় সন্ন্যাসী। তাহলে জটার দ্বারা, কার দ্বারা? জটার দ্বারা কাকে চেনা যায়? সন্ন্যাসীকে চেনা যায়। তো আমরা যদি ধরো সন্ন্যাসী দেখি, তাদের মাথায় প্রচুর জটা থাকে, দেখেই বোঝা যায় আচ্ছা এ ঘর দুয়ার ছেড়ে দিয়েছে, এ সন্ন্যাস জীবন নিয়েছে। তো কি সে সন্ন্যাসী, তা সে সন্ন্যাস জীবন পালন করছে। তো ওই জটার দ্বারা আমরা সন্ন্যাসী চিনতে পারি। তাহলে যখনই তোমাদের লক্ষণাত্মকরণ বা উপলক্ষণীকরণ আসবে তখন আমরা যে বিষয়টা লক্ষ্য করব, দেখো লক্ষণাত্মকরণ মানে লক্ষণ, কোন একটা লক্ষণ বা চিহ্ন থাকবে। তাহলে এই যে এটা আমরা কিওয়ার্ড ধরবো, কোনো একটা চিহ্ন, এ দেখো কোনো একটা চিহ্ন বা লক্ষণযুক্ত পদ ব্যবহৃত হয়ে, সরি এটা ক্রিয়া হয়ে গেছে, এটা ক্রিয়া হবে। এটা ক্রিয়া হবে। তাহলে চিহ্ন বা লক্ষণযুক্ত পদ, কোনো একটা নির্দিষ্ট চিহ্ন বা কোনো একটা লক্ষণযুক্ত পদ ব্যবহৃত হয়ে ক্রিয়া সম্পন্ন করে বা ক্রিয়া সম্পাদিত করে। বোঝা গেল? পরেরটায় যাই। ক্লিয়ার সবার কাছে? যদি কারোর কোথাও বুঝতে অসুবিধে হয় আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সেটা ক্লিয়ার করে দেওয়ার। চলো পরেরটায় যাই। করণে বিপসা। আমরা কিন্তু এই বিপসাটা আগেও একবার পড়েছি, মনে আছে তোমাদের? কোথায় পড়েছি বিপসা? বলো তো কোথায় পড়েছি বিপসা? কর্মকারকে পড়েছি বিপসা। বিপসা এখানে আছে করণে বিপসা, ওখানে পড়েছি কর্মে বিপসা। একই জিনিস, সেম জিনিস, দুটোই থাকবে, মানে দুটো পদ পাশাপাশি বসবে। এবার দুটো পদ পাশাপাশি ব্যবহৃত যখন হবে তখন করণের ভাব প্রকাশ করবে। ওটা আমরা পড়েছিলাম কর্ম, কর্তৃকর্ম, কর্মের ভাব। আর এখানে করণকারকে শুধুমাত্র করণের ভাব প্রকাশ করবে। দেখো কোনো পদ যখন দুইবার পাশাপাশি ব্যবহৃত হয়ে করণের ভাব প্রকাশ করে, কিসের ভাব? করণের ভাব প্রকাশ করে, তাকেই বলা হয় করণে বিপসা। যেমন এই ধরো লাঠিতে লাঠিতে যুদ্ধ। একটা জিনিস মনে রাখবে, গোলাবে না। ধরো আমরা যখন প্রতিযোগিতা বোঝাচ্ছিলাম বা বিরোধিতা বোঝাচ্ছিলাম তখন কি করেছিলাম? তখন ব্যতিহার, মনে করে দেখো, তখন ব্যতিহার। আবার ধরো দুটোর মধ্যে মিল, মানে কি দুটো জিনিসের মধ্যে মিল। ধরো বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বাঘ এবং গরু দুটো সম্পূর্ণ বিপরীত। এবার তারা দুজন যখন এক ঘাটে জল খাচ্ছে তার মানে কি তারা সহযোগী করছে বা সহযোগিতা করছে। এই যে সহযোগিতা, এটা কি বলেছিলাম? না সহযোগী। ব্যতিহার সহযোগী, ব্যতিহারে পড়েছিলাম বিরোধিতা, আর সহযোগিতে পড়েছিলাম সহযোগিতা।
আর করণের বিপসাতে শুধুমাত্র আমরা দেখব যে দুটো শব্দ পাশাপাশি বসবে, সহযোগিতা এবং বিরোধিতা আমরা দেখব না, শুধু দেখব দুটো শব্দ পাশাপাশি বসবে। ঠিক যেরকম ভাবে এখানে বসেছে দেখো, লাঠিতে লাঠিতে, এই যে হাতে হাতে জিনিস পৌঁছে দাও, হাতে হাতে, এই যে দুটো জিনিস হাতে এবং হাতে, তাহলে হাতে হাতে জিনিস পৌঁছে দাও হলো করণের বিপসা ক্লিয়ার। পরেরটা যাই, সমধাতুজকরণ। আমরা জানি সমধাতুজকরণ, আমরা আগেও পড়েছি সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্তৃ, কর্ম আগেও পড়েছি। সমান ধাতু, দুটোতে সমান ধাতু থাকবে। ধাতু থেকে যে দুটো ধাতু থাকবে সেই দুটো ধাতুই সমান, বা যে দুটো শব্দ থাকবে সেই দুটো শব্দ সমান ধাতু থেকে এসেছে বা একই একই ধাতু থেকে এসেছে। বোঝা গেল? আরো ক্লিয়ার ভাবে যদি আমি বলি যে ধরো বাক্যের কোন একটা ক্রিয়া যে ধাতু থেকে এসেছে, করণটিও সেই ধাতু থেকেই এসেছে বা সেই ধাতু থেকেই উৎপন্ন হয়েছে। দেখো, সে কুড়োল দিয়ে কোপাচ্ছে, তাহলে ক্রিয়া কোনটা? কোপাচ্ছে। আমরা তো জানি ক্রিয়া কোনটা? কোপাচ্ছে। তাহলে কি বলেছে? ক্রিয়া যে ধাতু থেকে আসবে করণটাও সেই ধাতু থেকেই আসবে বা সেই ধাতু থেকেই উৎপন্ন হবে। তাহলে কোপাচ্ছে কিসের দ্বারা কোপাচ্ছে? কুড়ালের দ্বারা কোপাচ্ছে। প্রশ্ন করলাম আমরা, যদি বুঝতে না পারি যে কোনটা করণ কারক হচ্ছে বা কোনটা দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে, যদি বুঝতে না পারি তাহলে আমরা ক্রিয়াকে প্রশ্ন করলাম। কি প্রশ্ন করলাম? কোপাচ্ছে। কার দ্বারা কোপাচ্ছে? কুড়োলের দ্বারা কোপাচ্ছে। তাহলে কি না, ক্রিয়াপদ কোপাচ্ছে আর আমাদের করণ কারক হচ্ছে কুড়াল। এই দুটো ধাতুই কুপা ধাতু থেকে এসেছে। বোঝা গেল? ক্লিয়ার সবার কাছে? এই দুটো ধাতুই কোপা ধাতু থেকে এসেছে। তারা কি নাচটাই না নাচছে? নাচ এবং নাচছে দুটোই নাচ ধাতু থেকে এসেছে। কেমন? পরেরটায় যাই। এই যে এবার মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট একটা মজাদার সেকশন আমরা পড়ব। কি? অপাদান এবং অধিকরণ। অধিকরণ এবং অপাদান এই দুটোকেই আমরা একসাথে পড়ব। কেন পড়ব? কারণ এই দুটো একসাথে পড়লে তবেই আমাদের সারা জীবন মনে থাকবে। আলাদা আলাদাভাবে পড়লে কখনো মনে থাকবে না। দেখো, আমরা না বড্ড বেশি চাপ নিয়ে পড়ি। আমাদের সামনেই তো মাধ্যমিক, একটা বড় পরীক্ষা, জীবনের সব থেকে বড় পরীক্ষা। বাবা বাড়িতে তো উঠতে বসতে তোমাদেরকে এই কথাটাই শুনতে হচ্ছে যে জীবনের প্রথম বোর্ডস পরীক্ষা দিতে যাব। আমরা না খুব মাথা ঠান্ডা রেখে যতটুকু পড়ার দরকার ততটুকু পড়ে অনেকগুলো কোশ্চেনের উত্তর দিয়ে আসতে পারবো। অত পাতার পর পাতা মুখস্থ করে গিয়ে কোনো লাভ নেই। আমরা যদি বুঝে যাই একটা টপিক, এই যে আমি কারকটা তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি বোঝাচ্ছি, আমি বারবার বলছি কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবে, কমেন্ট সেকশনে লিখবে, আমি যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। ঠিক সেরকম ভাবেই বুঝবে। ব্যাকরণ বোঝার জিনিস, তুমি যদি একবার বুঝে নাও তারপর গিয়ে তুমি তোমার ব্যাকরণ বইটা পড়ো, দেখবে প্রচন্ড ইজি লাগছে এবং আশা করি তোমাদের কারো কোথাও আটকাবে না। আমি তো কারোকে প্রথম দিনে কোথা থেকে শর্ট কোশ্চেন আসতে পারে বলে দিয়েছি, কি কি শর্ট কোশ্চেন আসতে পারে আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তাহলে চলো আমরা যাই অধিকরণ এবং অপাদান কারকে। ধরো আমরা যদি একটা গোল আঁকি, কোথায় আঁকি বলো তো? আচ্ছা, এখানেই আঁকি। এই একটা আমি গোল আঁকলাম, কেমন? এই যে গোলটা আমি আঁকলাম তার আগে একটা জিনিস লক্ষ্য করো ছকের দিকে। অধিকরণ
প্লাস প্লাস, অপাদান মাইনাস প্লাস। প্রশ্ন আসতেই পারে, কেন ম্যাম? অধিকরণে কেন প্লাস প্লাস আর অপাদানে কেন মাইনাস মাইনাস? প্রশ্ন আসা স্বাভাবিক। ক্লিয়ার করছি। ধরো আমরা একটা গোল আঁকলাম, এই গোলটায় আমরা প্লাস প্লাস দিয়ে রাখলাম। কেমন দেখবে? প্রথমে যখন করেছিলাম, মানে ছকটা পড়েছিলাম, তখন অধিকরণে বলেছিলাম যে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্থান, কাল বা আধারকে নির্দেশ করবে। এখানেও ছকেও আছে, দেখো স্থান, কাল এবং আধারকে নির্দেশ করবে কে না? অধিকরণ। এবার দেখো অধিকরণ মানে কি? একটা অধিকার করে রাখার বিষয় আসছে। অধিকরণ মানে একটা অধিকার করে রাখার বিষয়। আমি তোমাকে অধিকার করে রাখবো। যখনই অধিকরণ আসবে তখনই এই কথাটা মনে করবে, অধিকার ইকুয়াল টু অধিকরণ। ধরো বলল আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, তাহলে আমি স্কুলে যাচ্ছি মানে আমি প্লাসের দিকে এলাম, তাই তো? আমি স্কুলে যাচ্ছি মানে আমি প্লাসের দিকে এলাম। প্লাস হলো আমি পজিটিভ কাজ করলাম, আমি স্কুলে যাচ্ছি। যখনই আবার বলবে আমি স্কুলে যাচ্ছি, যেই বললো সেটা হয়ে গেল অধিকরণ কারক। যখনই আবার বলবে যে আমি স্কুল থেকে বেরিয়ে গেলাম, সেটা হয়ে যাবে অপাদান কারক। ক্লিয়ার? বোঝাতে পারছি? যখনই বলবে যে আমি স্কুল গেলাম বা আমি স্কুলে এলাম মানে প্লাসের দিকে এলাম, তাহলেই হবে অধিকরণ কারক। যখনই বলবে আমি স্কুল থেকে বেরিয়ে গেলাম, তাহলে কি হলো? বেরিয়ে গেলাম মানে এখানকার একটা প্লাস থাকলো আর বেরিয়ে গেলাম, সো মাইনাস হলো। এই যে মাইনাস প্লাস। ঠিক আছে, বোঝা গেল? যেমন ধরো আমি কলকাতা বেড়াতে এলাম, আমি কলকাতা বেড়াতে এলাম, তার মানে কি? আমি প্লাসের দিকে এলাম, আমি বেড়াতে এলাম। পজিটিভটা হচ্ছে সব সময়, যখনই দেখবে বাক্যের মধ্যে পজিটিভ কোনো কথা বলছে, আমি কলকাতা এলাম, আমি স্কুলে গেলাম, আমি বাড়িতে এলাম, আমি ভাত খেলাম, আমি নতুন জামা কিনলাম, সমস্ত কিছু হবে অধিকরণ কারক। সমস্ত কিছু অধিকরণ কারক। আবার যখনই বলবে যে আমি কলকাতা থেকে বেরিয়ে গেলাম, আমি ধরো বললো আমি কলকাতা থেকে বেরিয়ে গেলাম, বা এখানে একটা উদাহরণ আছে দেখো, সরি এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে গাছ হবে। গাছ থেকে পাখি উড়ে গেল। যদি বলে যে গাছে পাখি এসে বসলো, অধিকরণ। যখনই বলবে গাছ থেকে পাখি উড়ে গেল, সেটা হয়ে যাবে অপাদান কারক। যখনই বলবে গাছে পাখি এসে বসলো, গাছে পাখি এসে বসলো, তাহলে কি হলো? অধিকরণ কারক। আর যখনই বলবে যে গাছ থেকে পাখি উড়ে গেল, তাহলে কি হবে না? অপাদান কারক। সব সময় প্লাস হলে হবে অধিকরণ, এবং প্লাস মাইনাস বা মাইনাস প্লাস হলে হবে অপাদান কারক। এবার মাইনাস প্লাস কিভাবে বুঝবো? ধরো বললো যে আমি কলকাতা থেকে বেরিয়ে গেলাম, আমি কলকাতা এলাম, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে ডবল প্লাস। এবার আমি কলকাতা থেকে বেরিয়ে গেলাম, তাহলে কি হলো? কি বললো? আমি কলকাতা থেকে বেরিয়ে গেলাম। এই যে আমি কলকাতা থেকে বেরিয়ে গেলাম, এই যে এখানকার একটা প্লাসে নিয়ে গেল এবং বেরিয়ে গেলাম বলে একটা মাইনাসে পেলো। বোঝা গেল? ক্লিয়ার? ভীষণ ইজি, ভীষণ ইজি।
একটু বুদ্ধি দিয়ে একটু মাথা খাটিয়ে করলে ভীষণ ইজি। দেখো, জেলেরা পুকুরে মাছ ফেললো, জেলেরা পুকুরে মাছ ফেললো, অধিকরণ কারক। জেলেরা পুকুর থেকে মাছ তুলে নিল, অপাদান কারক। বাবা তোমাকে নতুন জামা এনে দিল, অধিকরণ কারক। বাবা তোমার কাছ থেকে নতুন জামা নিয়ে নিল, অপাদান কারক। ক্লিয়ার? প্রচন্ড ইজি। এবং অধিকরণ কারকে সবসময় কি থাকবে? স্থান থাকবে, কাল থাকবে, সময়ের উল্লেখ থাকবে। এখানে আছে দেখো, স্থান, কাল এবং আধার বা কারণ বা সময়ের উল্লেখ থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার? এবার অপাদান কারকের কিছু ভাগ রয়েছে। অপাদান কারককে দু ভাগে ভাগ করা যায়। অপাদান কারককে দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থানবাচক, একটা হচ্ছে অবস্থানবাচক। একটা হচ্ছে স্থানবাচক, একটা হচ্ছে অবস্থানবাচক। তাহলে কি? অপাদান কারককে দু ভাগে ভাগ করা যাচ্ছে, একটা স্থানবাচক, একটা অবস্থানবাচক। স্থানবাচকে কি হচ্ছে না, স্থানবাচকের ক্ষেত্রে কর্তা কর্ম সবার পতন ঘটবে। যে কর্তা থাকবে তারও পতন ঘটবে, যে কর্ম হবে তারও পতন ঘটবে, কোনো কিছুই থাকবে না, স্থানবাচকে দুটোরই পতন ঘটবে। আবার অবস্থানবাচকে কি হবে না, কর্তা অবস্থান করবে কিন্তু কর্মপদ চলে যাবে। বোঝা গেল? দেখো, অপাদান কারক আমি কি বললাম, অধিকরণ কারক প্লাস প্লাস আর অপাদান কারক মাইনাস প্লাস। যখনই এটা বৃত্তের মধ্যে ঢুকবে তখন হবে অধিকরণ, যখন বৃত্ত থেকে বেরিয়ে যাবে সেটা হবে অপাদান কারক। এই অপাদান কারকের আবার দুটো ভাগ আছে। কি কি দুটো ভাগ না, স্থানবাচক এবং অবস্থানবাচক। স্থানবাচকে কি হবে না, স্থানবাচকের ক্ষেত্রে কর্তা এবং কর্ম কেউ থাকবে না, সবার পতন হয়ে যাচ্ছে স্থানবাচকে। কিন্তু অবস্থানবাচকে কি হচ্ছে না, অবস্থানবাচকের ক্ষেত্রে কর্তা কিন্তু অবস্থান করবে, কর্তা অবস্থান করবে, মূল যে সে অবস্থান করবে, কিন্তু কর্ম অবস্থান করবে না বা কর্মের পতন ঘটবে। ঠিক আছে? অধিকরণ আর অপাদান কোনোদিনও ভুলবে তাহলে? ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে? সুন্দরভাবে ক্লিয়ার। এবার অধিকরণের কয়েকটা ভাগ আছে, সেগুলো ভীষণ ইজি, চলো দেখে নিই। অধিকরণের ভাগ। অধিকরণ কারকের তিনটে মেন ভাগ আছে, তাদেরও আরো সব পয়েন্ট আছে। তিনটে কি কি না, স্থানাধিকরণ, বিষয়াধিকরণ এবং কালাধিকরণ। স্থানাধিকরণ কোনো একটা স্থান বোঝাবে, কোনো একটা নির্দিষ্ট স্থান বোঝাবে। আমি বিদ্যালয়ে যাব, আমি বিদ্যালয়ে যাব মানে বিদ্যালয় একটা নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে, তাই তো? আমি বিদ্যালয়ে যাব, আমি মামার বাড়ি যাব। দেখো, আমি মামার বাড়ি যাব। এই যে মামার বাড়ি, এটা তো একটা স্থান বোঝালো, বোঝালো কি না? একটা নির্দিষ্ট স্থান। আমি তো বলছি না যে আমি মামার বাড়ি যাব, বা আমি তো এটা বলছি না যে আমি মামার বাড়ি যেতেও পারি, নাও যেতে পারি, বা আমি মামার বাড়ি যাব বলে অন্য কোথাও চলে যাচ্ছি না। আমি মামার বাড়ি যাব মানে আমি মামার বাড়িই যাব, আর অন্য কোথাও যাব না। তো নির্দিষ্ট একটা স্থান। আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব মানে আমি স্কুলে যাব, আমি বেড়াতে চলে যাব না স্কুল থেকে। হ্যাঁ, এবার এটাও হতে পারে কেউ কেউ বেড়াতে যেতেও পারো, কেউ কেউ স্কুল বাঙ্ক করে যেতেই পারে, যাই তো, অনেক স্টুডেন্ট যাই। তোমরা যাও না? আমি কোনোদিনও যাইনি।
কারণ আমার স্কুলের টিচাররা প্রচণ্ড স্ট্রিক্ট ছিল। সো আমি যেতে পারিনি স্কুল বাঙ্ক করে, কিন্তু অনেকে যাই, আমি দেখেছি অনেকে যাই, আশা করি তোমাদের মধ্যেও অনেকে যাও। যাই হোক, তাহলে স্থানাধিকরণ মানে কি? কোনো একটা নির্দিষ্ট স্থান বোঝাবে, একটা পার্টিকুলার জিনিস বোঝাবে, একটা পার্টিকুলার স্থান বোঝাবে, কোনো রকম দ্বিমত থাকবে না, সেটাতে একটা মতই কার্যকর হবে, সেটাই হচ্ছে স্থানাধিকরণ। স্থানাধিকরণের কিছু ভাগ আছে। কি কি ভাগ আছে দেখো। প্রথমে আছে একদেশ সূচক, তারপর আছে ব্যাপ্তি সূচক, তারপর আছে সামীপ্য সূচক। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে, এই ভাগগুলো আবার কি? খায় না, গায়ে মাখে না, মাথায় মাখে, কি করে? বলছি, খায়ও না, গায়েও মাখে না, মাথাতেও মাখে না, মগজে ঢোকাতে হবে এবং খুব ইজি। তাহলে স্থানাধিকরণে আমরা বলে দিয়েছি নির্দিষ্ট একটা পার্টিকুলার স্থান বোঝায়। এবার একদেশ সূচক, একদেশ সূচক, ব্যাপ্তি সূচক এবং সামীপ্য সূচক। একদেশ সূচক এবং স্থানাধিকরণ প্রায় সমান। স্থানাধিকরণে নির্দিষ্ট একটা স্থান বোঝাচ্ছে, আর একদেশ সূচকে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছে। সেটা স্থান হতে পারে, কাল হতে পারে, সেটা ধরো সেটা কোনো বিশেষ জায়গা হতে পারে, বা বিশেষ কোনো মানুষ হতে পারে, সেটা যা হোক কিছু হতে পারে। কিন্তু স্থানাধিকরণে যেমন নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে, ঠিক সেরকম ভাবে ওই একদেশ সূচকে নির্দিষ্টভাবে যে কোনো কিছু বোঝাবে, যে কোনো কিছু বোঝাবে, কিন্তু নির্দিষ্টভাবে বোঝাবে। ক্লিয়ার? ধরো যে কোনো কিছু বোঝাচ্ছে কিন্তু নির্দিষ্টভাবে বোঝাচ্ছে। আমি যেমন একটা উদাহরণ লিখছি, দেখো। আমি বাংলা পড়তে ভালোবাসি। তাহলে আমি নির্দিষ্টভাবে বললাম যে আমি বাংলা পড়তে ভালোবাসি। আমি এটা বলিনি যে আমি সব সাবজেক্ট পড়তে ভালোবাসি, আমি বললাম আমি বাংলা পড়তে ভালোবাসি, পার্টিকুলারলি আমি বাংলাটাই পড়তে ভালোবাসি। তাহলে যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে, যখন কোনো নির্দিষ্ট স্থান বোঝাবে, সেটা স্থানাধিকরণ। যখন নির্দিষ্ট করে যে কোনো কিছু বোঝাবে, সেটা কি হবে না একদেশ সূচক, যেখানে নির্দিষ্ট করে যে কোনো কিছু বোঝাতে পারে কিন্তু নির্দিষ্ট করে বোঝাবে। ধরো আমি বললাম, এটা ধরো একটা বিষয় হলো, আমি এর পরিবর্তে বললাম ধরো যে আমি নাচ করতে ভালোবাসি। আমি নাচ করতে ভালোবাসি, আমি নাচটাই করতে ভালোবাসি, মানে কি আমি এখানে বাংলা পড়তে ভালোবাসি, আমি এখানে নাচ করতে ভালোবাসি, আমি নির্দিষ্টভাবে বিভিন্ন কিছু বোঝাচ্ছি, আমি নির্দিষ্টভাবেই বোঝাচ্ছি, কিন্তু আমি নির্দিষ্টভাবে বিভিন্ন কিছু বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে সেটা হবে একদেশ সূচক অধিকরণ। তাহলে স্থানাধিকরণে নির্দিষ্টভাবে স্থান বোঝাবে, আর একদেশ সূচকে নির্দিষ্টভাবে যে কোনো কিছু বোঝাবে। পরেরটায় যাই। পরেরটা কি না ব্যাপ্তি সূচক। ব্যাপ্তি সূচক কি? সমগ্রভাবে ব্যাপ্তি। ব্যাপ্তি মানে কি? বড়, সমগ্র। যখন কোনো কিছু সমগ্রভাবে বোঝাবে তখন সেটা হবে ব্যাপ্তি সূচক। রবীন্দ্রনাথ গোটা বিশ্বে পরিচিত, সমগ্রভাবে বোঝালো, তাই না? ধরো আমি লিখলাম দাঁড়াও, তোমরা বুঝতে পারবে না আমার লেখা, খুব বিচ্ছিরি ভাবে লিখেছিলাম।
এই বিশ্ব মাঝে আমি তোমাকে চাই। এই কথাগুলো এই বিশ্ব মাঝে আমি তোমাকে চাই, আমরা তো বলি, আমাদের কাছের মানুষকে তো আমরা বলি নাকি, যে এই গোটা বিশ্ব মাঝে আমি শুধু তোমাকেই চাই। তাহলে কি আমি গোটা বিশ্ব ভাবছি? আমি গোটা বিশ্ব ভাবছি। আমি এটা বলছি না যে আমি 4-5 জনের মধ্যে তোমাকে চাই, আমি বলছি এই গোটা বিশ্ব মাঝে আমি তোমাকে চাই। মানে কি, এই গোটা পৃথিবীর মধ্যে আমি তোমাকে চাই। আমরা আমাদের প্রিয় মানুষকে বলি তো যে গোটা পৃথিবীর মধ্যে আমরা এই গোটা পৃথিবীর মধ্যে আমি তোমাকেই চাই। তাহলে কি আমরা বড় করে ভাবছি? রবীন্দ্রনাথ বিশ্বকবি, বড় করে ভাবলাম। আমাদের মধ্যে ক্ষুদ্রতা নেই, ব্যাপ্তি আছে। আমরা ব্যাপ্তি করছি, মানে বড় করে ভাবছি, প্রচন্ড বড় করে, যেখানে কোনো ক্ষুদ্রতার স্থান নেই। বোঝা গেল? ক্লিয়ার? আমি যতটা সম্ভব তোমাদেরকে ইজি করে এবং যাতে তোমরা বুঝতে পারো সেই হিসেবে বোঝানোর চেষ্টা করছি। তাহলে কি হলো না, স্থানাধিকরণে হলে একটা নির্দিষ্ট পার্টিকুলার স্থান বোঝাবে, একদেশ সূচকে হলো নির্দিষ্টভাবে যে কোনো কিছু বোঝাবে, আর ব্যাপ্তি সূচক যেখানে আমরা সমগ্রভাবে ভাববো, বড় করে ভাবতে শিখবো। যেমন ধরো এই বিশ্ব মাঝে আমি তোমাকে চাই, বিশ্বর তলায় দাগ দিয়ে দিল, দিয়ে বললো এটা কোন কারক। তাহলে আমরা কিভাবে বুঝবো? যখনই বিশ্ব বা পৃথিবী যখন বড় করে কিছু চাইছে, এই ধরনের কিছু বোঝাবে, তখনই সেটা কি হয়ে যাবে না, তখনই সেটা হয়ে যাবে ব্যাপ্তি সূচক। এবার আসছে সামীপ্য সূচক। সামীপ্য সূচক এটা কি জিনিস? সামীপ্য সূচকটাও ইন্টারেস্টিং। আমি এটা মুছে দিচ্ছি, নইলে জায়গা পাবো না, কেমন? আমি উদাহরণগুলো মুছে দিচ্ছি, শুধু মনে রাখবে। তাহলে সামীপ্য সূচক কি? আমরা সামীপ্য সূচকের পাশে লিখেছি কাছাকাছি। এবার ব্যাপারটা হচ্ছে কি কাছাকাছি? ধরো আমি বললাম, তোমাদের কাউকেই একজনকে বললাম যে তুমি গিয়ে দরজাটা লাগিয়ে দাও। তাহলে দরজা আর তুমি কাছাকাছি আছো। বা আমার মা আমাকে বলল বিউটি দরজাটা লাগিয়ে দে। কেন বললো? কারণ দরজা আর আমি কাছাকাছি পজিশনে আছি, সেই কারণে বললো যে বিউটি গিয়ে দরজাটা লাগিয়ে দে, কারণ আমরা কাছাকাছি পজিশনে আছি বলে। বোঝা গেল? তাহলে সামীপ্য সূচক বলতে কি বোঝাচ্ছে না, যখন কোনো কিছু কাছাকাছি থাকবে। ধরো বলল আমার 2-3 দিন পর পরীক্ষা, আমার 2-3 দিন পর পরীক্ষা। পরীক্ষাটা কি খুব দূরে? নয় তো, পরীক্ষা তো চলে এলো, কাছাকাছি পরীক্ষা, 2-3 দিন পরে আমাদের পরীক্ষা। ধরো এটা বলল যে আমি বাংলায়
40-এর মধ্যে 39 পেয়েছি। ঠিক আছে, আমি বাংলায় 40-এর মধ্যে 39 পেয়েছি। তাহলে কি 40 আর 39 কি খুব দূরের ডিস্টেন্স? নয় তো, 40 এবং 39 দুটোই খুব কাছের ডিস্টেন্স। তাহলে যখনই কোনো কিছু কাছাকাছি থাকবে, তোমার থেকে দরজা কাছাকাছি, তোমার থেকে পরীক্ষা কাছাকাছি, 2-3 দিন পর পরীক্ষা, বা তুমি কোনো একটা কিছুতে কাছে কাছে নাম্বার পেয়েছো, সেই সমস্ত কিছু হলে কি হবে না সামীপ্যসূচক অধিকরণ কারক হবে। তারপর এটা গেল স্থানাধিকরণ। তারপর আসছে বিষয়াধিকরণ। বিষয়াধিকরণে কি হবে না বিষয়াধিকরণে যেটা হবে সেটা ফিক্সড হবে, একটা নিজস্ব বিষয় থাকবে। আমি অঙ্কতে হয় ভালো নয় খারাপ, মোটামুটি বলে কোনো জায়গা নেই বিষয়াধিকরণে। কিভাবে মনে রাখবো? স্থান, নির্দিষ্ট স্থান, স্থানাধিকরণ, নির্দিষ্ট স্থান। স্থানাধিকরণের 3টে ভাগ: এক দেশ সূচক, নির্দিষ্টভাবে যে কোনো কিছু; ব্যাপ্তি সূচক, সমগ্রভাবে রবীন্দ্রনাথ বিশ্বকবি; সামীপ্য সূচক, কাছাকাছি, তোমার থেকে দরজা কাছে, তোমার পরীক্ষা কাছাকাছি। আর বিষয়াধিকরণ, মোটামুটি বা মাঝামাঝির কোনো জায়গা নেই। আমি অঙ্কে হয় ভালো নয় খারাপ, ক্লিয়ার কাট। আমি বাংলা ভালো পড়াই নইলে খারাপ পড়াই, আমি মাঝামাঝি পড়াই না, আমি মোটামুটি পড়াই না। তাহলে বিষয়াধিকরণের ক্ষেত্রে কি হবে না মোটামুটি বা মাঝামাঝির কোনো জায়গা নেই। আমি আজ যাব বা কাল যাব, আমি আজও যেতে পারি বা কালও যেতে পারি, এই যে সংশয় হবে না। বিষয়াধিকরণের ক্ষেত্রে কোনো রকম কোনো সংশয় হবে না, চলবে না। তাহলে কি বিষয়াধিকরণের ক্ষেত্রে যেটা হবে সেটা কি হবে না কোনো একটি নির্দিষ্ট বিষয়ে আমরা হয় পারি নইলে পারি না। আমি তোমাদের বিউটি ম্যাম হয় ভালো পড়াই নইলে খারাপ পড়াই, মাঝামাঝি পড়াই না। কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের বিউটি ম্যাম কেমন পড়ায়, তোমরা কি বলবে? হয় ভালো পড়াই নইলে খারাপ পড়াই। যখনই তোমরা হয় ভালো পড়াই আর নইলে খারাপ পড়াই একটা নির্দিষ্ট করে বলে দিলে, নির্দিষ্টভাবে বলে দিলে, তখন সেটা হয়ে যাবে বিষয়াধিকরণ। কিন্তু যদি তোমরা বলো যে মোটামুটি পড়াই, মোটামুটি, সেটা কিন্তু বিষয়াধিকরণ নয়। দেখো, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, মাঝামাঝি কোনো কিছু বিষয়াধিকরণে হবে না। হবে না মানে হবে না। হয় একটা নয় দুটো, হয় ভালো নয় খারাপ, হয় ঠিক নয় ভুল, হয় সত্যি নয় মিথ্যে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আশা তো করছি তোমরা সবাই বুঝতে পারবে, বুঝতেও পারবে, মনেও থাকবে। দেখো, আমি পড়িয়ে দিলাম, আমি আমার কাজ করিয়ে দিলাম। এবার তোমাদের কি কাজ? তোমরা আমার ক্লাসটা একবার দেখবে, দেখার পর তোমাদের যে ব্যাকরণ বই আছে সেই ব্যাকরণ বই থেকে তোমরা আবার পড়বে, পড়ে দেখবে কোথায় অসুবিধে হচ্ছে বা কোথায় তোমরা বুঝতে পারছো না। যদি পড়তে পড়তে কোথাও আটকে যায়, ধরো তোমরা পড়ছো করণ কারক, করণ কারক পড়তে পড়তে বইয়ের ভাষা তোমরা বুঝতে পারলে না, কি করবে? আমার ভিডিওটা আবার খুলবে, খোলার পর দেখবে ওই স্কিপ করে নিয়ে যাবে, দিয়ে দেখবে যে আমি কোথায় করণ কারক বলেছি, ওই পয়েন্টটা আমি কোথায় আলোচনা করেছি, দেখে নিলে, আবার বন্ধ করে দিলে, পড়তে শুরু করলে। এভাবে পড়লে তোমরা কারক কোনোদিনও ভুলবে না। এছাড়াও আর যেটা করবে সেটা হচ্ছে তোমাদের বইয়ে এক্সারসাইজে প্রচুর কারক থাকবে। যদি নাও থাকে, যদি নাও থাকে, বিভিন্ন বইয়ে বিভিন্ন কারক থাকবে, তোমরা সেই কারকগুলো প্র্যাকটিস করবে। যেভাবে যেভাবে আমি বুঝিয়েছি সেভাবে সেভাবেই প্র্যাকটিস করবে। ধরো প্র্যাকটিস করতে গেলে, করতে গিয়ে দেখলে আটকে গেল, ধরো এটাই এলো, এটাই আছে, আমি বাংলায় 40-এর মধ্যে 39 পেয়েছি, এটাই আছে, বুঝতে পারছো না কি হবে? উত্তর দেখলে, উত্তরে কি দেখলে না উত্তরে দেখলে আছে বিষয়াধিকরণ। বুঝতে পারলে না কেন বিষয়াধিকরণ হয়েছে? সরি, ভুল বললাম,
উত্তরে যখন দেখবে যে এটা যখন দেখতে যাবে যে 40-এর মধ্যে 39 পেয়েছে, তাহলে এটা কি না সামীপ্য সূচক, মানে কি কাছাকাছি। তাহলে তোমরা যদি বুঝতে না পারো কেন সামীপ্য সূচক হলো, এটা কি কারণে হলো, তখন কি করবে, আবার আমার ভিডিওটা খুলে সামীপ্য সূচক আমি যেখানে বুঝিয়েছি সেখানে যাবে, শুনবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ওটা কেন সামীপ্য সূচক হলো। এভাবে পড়লে আশা করি তোমাদের মধ্যে কারক সম্পর্কে কোনো রকম কোনো ডাউট থাকবে না, থাকতেই পারে না। চলো তারপরেরটা যাই। কালাধিকরণ, যেখানে নির্দিষ্ট কাল বা সময় বোঝাবে। এখানে বোঝানোর কিছু নেই। বসন্তকালে কোকিল ডাকে, ধরো আমি একটা উদাহরণ লিখি। বসন্ত প্রেমের ঋতু দিয়ে তোমাদের বসন্তের তলায় দাগ দিয়ে দিল, ঠিক আছে, দিয়ে এখন বলল যে আচ্ছা এটা কিন্তু এই 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 মাঝারির মাঝখানে চলে গেছে, বসন্ত প্রেমের ঋতু। ওকে, তাহলে বসন্ত প্রেমের ঋতু, বসন্তের তলায় দাগ, নির্দিষ্ট করে কাল বলা হয়েছে, নির্দিষ্ট করে সময় বলা হয়েছে। বসন্ত প্রেমের ঋতু, বসন্তই প্রেমের ঋতু, শীত প্রেমের ঋতু নয়, গ্রীষ্ম প্রেমের ঋতু নয়, নির্দিষ্টভাবে বলা হলো যে বসন্তই প্রেমের ঋতু। তাহলে হলো তো কালাধিকরণ, হলো না কালাধিকরণ? কালাধিকরণ মানে নির্দিষ্টভাবে কাল বা সময় বোঝাবে, আর স্থানাধিকরণ নির্দিষ্টভাবে স্থান বোঝাবে। গোলাবে না, একদম গোলাবে না। স্থানাধিকরণ আর কালাধিকরণ। কালাধিকরণ, তাহলে স্থানাধিকরণে কি হবে, নির্দিষ্টভাবে স্থান বোঝাবে। আর কালাধিকরণে কি হবে, কাল বোঝাবে। হলো স্থানাধিকরণ এবং কালাধিকরণ, গন্ডগোল করবে না, গোলাবে না। স্থানাধিকরণে নির্দিষ্ট স্থান বোঝাবে, কালাধিকরণে নির্দিষ্ট কাল বোঝাবে বা সময় বোঝাবে। কালাধিকরণে দুটো ভাগ, ক্ষণমূলক এবং ব্যাপ্তিমূলক। ক্ষণ মানে কিছুক্ষণ, আর ব্যাপ্তি মানে আগেই বলেছি অনেকটা বড়, মনে থাকবে। তাহলে ক্ষণমূলক এবং ব্যাপ্তিমূলক। ক্ষণ মানে কি বলেছি, কিছুক্ষণ, আর ব্যাপ্তি মানে অনেক বড়। আগেই পড়লাম আমরা কোথায় না, এই ব্যাপ্তি সূচকে পড়লাম, মানে সমগ্রভাবে বোঝাবে। রবীন্দ্রনাথ বিশ্বকবি সমগ্রভাবে বোঝালো। ক্লিয়ার? অধিকরণ কারকের প্রকারভেদ ক্লিয়ার সবার কাছে? আশা করি ক্লিয়ার হওয়ার কথা। গোলাবে না, ভালো করে ভিডিওর লেকচারগুলো শুনবে, তারপর বই পড়বে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। পরে যাচ্ছি আর একটা ইন্টারেস্টিং জিনিসে, যেটা তোমাদের শেষ, এরপরে আর কিছু নেই, কারক আমরা শেষ করে দেব। এই যে সম্প্রদান এবং নিমিত্ত। সম্প্রদান এবং নিমিত্ত কারক, এটা তোমাদের কারকের শেষ একটা স্লট, যেটা হয়ে গেলে কারক শেষ। সম্প্রদান কারক, আচ্ছা ধরো তোমরা বিয়ে বাড়ি যাও, বা অনেকের বিয়ে হয়েও গেছে, বা কারোর কেউ কেউ বিয়ে দেখেছো। আমরা দেখেছি যে
বিয়ে বাড়িতে কি হয়, বউ মানে বউকে মানে মেয়েকে তার বাবা তার ছেলের কাছে মানে বরের কাছে সম্প্রদান করে। এবার কি করে, মেয়েকে ছেলের কাছে দিয়ে দেয়। তার পরিবর্তে কি কিছু চায়? বাবা কি কিছু চায়? বলে, বাবা বলে যে আমি আমার মেয়েকে তোমার কাছে দিলাম, তার পরিবর্তে তুমি ফ্রিজ দাও, টিভি দাও, এত টাকা দাও, চাই কি? বাবারা তো চায় না। তাহলে কি ছেলেরাই চায়, বরং এখনো অবধি পণ প্রথা চালু আছে, ছেলেরাই চায়। যাই হোক, তাহলে কি হলো, বাবারা তো চাইছে না, বাবারা নিঃস্বার্থভাবে দিয়ে দিচ্ছে এবং কোনো কিছু পাবার আশাও করছে না। বাবা মেয়েকে নিঃস্বার্থভাবে সম্প্রদান করে দিচ্ছে অন্য একটি ছেলের কাছে। সেই ছেলের কাছ থেকে কোনো কিছু পাবার আশা কিন্তু বাবা করছে না। তাহলে সেটা কি? সেটা সম্প্রদান কারক, যেখানে নিঃস্বার্থভাবে দান করা হবে, কোনো কিছু পাবার আশা থাকবে না। নিঃস্বার্থভাবে দান, কোনো কিছু ফিরে পাবার আশা থাকবে না। ধরো বাবা মা, না বাবা মা নয়, ধরো তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে কোনো একটা ভালো কিছু দিলে, তো তো দেওয়ার পর তুমি কি তার কাছ থেকে আশা করবে যে আমি তাকে 1,00,000 টাকার একটা আইফোন কিনে দিলাম, সে আমাকে 3,00,000 টাকার একটা ম্যাকবুক কিনে দেবে? আমি আদেও জানি না এগুলোর এত দাম কিনা, কিন্তু ধরে নাও, ধরো তুমি তোমার বন্ধুকে একটা আইফোন কিনে দিলে, দিয়ে তুমি ভাবলে যে সে তোমার জন্মদিনে একটা তার থেকেও বেশি দামের হয় ম্যাকবুক নইলে আর একটা আইফোন তোমাকে গিফট করবে। তুমি কি এই ভেবে তোমার বন্ধুকে কিছু দাও? দাও না তো। যখন কোনো কিছু তুমি নিঃস্বার্থভাবে দান করবে, যখন কোনো কিছু পাবার আশা তোমার কাছে আর থাকবে না, তখন সেটা হবে সম্প্রদানকারক। অপরদিকে যখন তুমি স্বার্থ নিয়ে দান করবে, সেটা হবে নিমিত্তকারক। ঠাকুর আমাকে এবার পরীক্ষায় পাশ করিয়ে দাও, আমি তোমাকে 1 প্যাকেট মিষ্টি দেব। কি আমরা বলি তো, ঠাকুর এবার আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও, আমি তোমাকে এটা দেব। আমরা কি কখনো গিয়ে ঠাকুরের কাছে বলি যে ঠাকুর আমি তোমায় এমনি এমনিই দেব? বলি না তো, বলি না। আমরা বলি ঠাকুর আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও, আমি তোমাকে এটা দেব। তাহলে কি হচ্ছে, আমরা স্বার্থ নিয়ে যাচ্ছি। যখন আমরা স্বার্থ নিয়ে কোনো কিছুকে দান করছি, তখন সেটা হচ্ছে নিমিত্তকারক। তাহলে ক্লিয়ার? সম্প্রদান নিমিত্ত, সম্প্রদান আমরা যখন কোনো কিছু দান করছি এবং কোনো কিছু পাবার আশা করছি না, সেটা সম্প্রদান। আর নিমিত্ত যখন আমরা স্বার্থ নিয়ে দান করছি এবং কিছু পাবার আশা করছি, সেটা হচ্ছে নিমিত্ত। ওকে, ক্লিয়ার? আমাদের কারক শেষ, এখানেই আমাদের কারকের ক্লাস শেষ। পরের ক্লাসে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাহলে কারকের চ্যাপ্টার আজকে এখানে শেষ হলো। তোমরা প্র্যাকটিস করো, যেখানে আটকাবে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর দেব। তোমাদের ভালো লাগলো কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে সমাস নিয়ে, আশা করা যাচ্ছে সমাস নিয়ে। চলো, টাটা, গুড বাই।